বছর ঘুরে ফিরল রক্তাক্ত জুলাই, আত্মত্যাগ আর প্রাপ্তির সমীকরণে টানাপোড়েন নিয়ে বাংলাদেশ। নতুন অর্থবছরেও বিনিয়োগ বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। শুরু হলো নতুন অর্থবছরের মুদ্রানীতি প্রণয়নের কাজ, বিনিয়োগের খরা কাটাতে নতুন নির্দেশনার আশা। ইউএসএআইডির তহবিল সংকোচনে ২০৩০ সালের মধ্যে বাড়তে পারে প্রায় ১.৫ কোটি মৃত্যু, ল্যান্ডসেটের গবেষণা। কর বিল নিয়ে উত্তপ্ত মার্কিন সিনেট, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত ধনকুবের ইলন মাস্কের। এক বছর পর দগদগে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস, যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ, ১৪০০ শহীদ আর প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। দর্শক, জুলাই অভ্যুত্থানের মাস ঘিরে আজ থেকে চ্যানেল 24-এর সংবাদে থাকছে বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। জুলাই ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের মসনদ পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প, যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন ১৪০০ মানুষ, অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা, আহতের তালিকায় ২০,০০০-এর বেশি। ২৪শে জুন জুলাই ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ, ৫৫ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান। বল প্রয়োগ, গুম, খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই, মুক্তি অথবা মৃত্যু। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা। অতঃপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। ১৬ বছরের সীমাহীন বৈষম্য, গুম, খুন, দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ, বিক্ষোভের আগুন। শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ১৮-১৯ জুলাই ছাত্র জনতার উপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ। কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদের ছিল। এরপর ৪ আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ। পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা, শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ। ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা। ৫ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ, কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয়,
ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে। ষোলো বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে 5 আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল, নতুন ইতিহাসের পাতায় তার নাম 36 জুলাই। জুলাইয়ের সাথে 90 কিংবা 69-এর কোনো তুলনা হয় না। কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি, আপনি দেখুন, প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি। এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না। কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউডসোর্সড রেভলিউশন, আউটসোর্সড রেভলিউশন। আমি যদি ধর্মীয়ভাবে দেখি, আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি, জুলাই হচ্ছে তাই। জুলাইয়ের যে ভূমিকম্প, সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে, এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে। আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না। এইটি গণঅভ্যুত্থান এখনো, এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা, এইখানে স্থায়ী পরিবর্তন আসে। যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার, নতুন স্বপ্নের, তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে, সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বলেন, শেখ হাসিনা মনে করেছিল বাধা দিলেই সবকিছু স্তব্ধ হয়ে যাবে, তারপরও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের কৃতিত্ব একক কোনো রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা, তোমার এত কিছু ছিল, তোমার এত বাহিনী, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গে তুমি ঠেকাতে পারোনি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে, সেই প্রতিজ্ঞা করছি। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। আজ সকালে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই পদযাত্রা। পরে গাইবান্ধা এবং রংপুরে থাকছে পথসভা। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। এছাড়া 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে 5 আগস্ট পালিত হবে ছাত্র জনতার মুক্তি দিবস। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। অভিযোগ গঠন হলে প্রথমবারের মতো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই শুনানি হবে। এর আগে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি ট্রাইব্যুনালের অনুমতির সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।
দর্শককে নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কখন শুরু হতে পারে শুনানি, একটু বিস্তারিত জানাবেন। আসলে এই মামলার দুইজন আসামি তো পলাতক, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজন পলাতক রয়েছেন। আরেকজন আসামি যিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনাকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানি বেলা 11টার পর এই বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিচারের যে অভিযোগ গঠনের প্রক্রিয়া সেটি শুনানি শুরু হবে এবং সেখানে যদি আজকে অভিযোগ গঠন হয় তাহলে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার যে দায় সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রথমবারের মতো বিচার শুরু হবে। যেহেতু আজকে জুলাইয়ের 1 তারিখ, গেল বছর জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলন 36 জুলাই বলা হয়, 36 দিনের টানা আন্দোলন সেটি শুরু হয়েছিল। যেহেতু আজকে প্রথম দিন, সেটি আজকে বার্ষিকী উপলক্ষে আজকে অভিযোগ গঠন হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমরা স্টেট ডিফেন্সে মামলা আমির হোসেন, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে শেখ হাসিনাকে যেন অব্যাহতি দেওয়া হয় এই মামলা থেকে, সেই অব্যাহতির একটি আবেদন তারা করবেন। সেই অব্যাহতির আবেদনে বলা হয়েছে যে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো ঠিক নয়। তো স্টেট ডিফেন্স যদি এরকম কোনো আবেদন দেয় সেক্ষেত্রে আদালত সেটি বিবেচনা করে। তিনি আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন, সেটি হলো যে তিনি সময় চাইতে পারেন, যেহেতু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে রয়েছে যে কোনো স্টেট ডিফেন্স দেওয়া হলে তাকে অভিযোগ গঠন শুনানি করার আগে কিছুদিন সময় দিতে হয়। 21 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে। তো যেহেতু 7 দিন আগে উনি পেয়েছেন, আজকে উনি আবার সময় চাইতেও পারেন, নাও পারেন। সেটি সময় দেবেন কিনা সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এখতিয়ারাধীন। আর এই মামলার প্রেক্ষাপট যদি একটু বলি, সেটি হলো যে গত বছর জুলাই আগস্ট কে কেন্দ্র করে সারা দেশে যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক যে অপরাধ হয়েছে, সারা দেশে যে গোলাগুলি হয়েছে এবং যে সমস্ত ঘটনা, যে ছাত্রদের জনতার উপর যে গুলি করে মারা হয়েছে, সেগুলোর বিষয়ে সার্বিকভাবে একটু অভিযোগ আনা হয়েছে এই মামলায়। মোট 5টি অভিযোগ আনা হয়েছে এখানে, যেখানে আশুলিয়ার 6 লাশ পুরানোর অভিযোগে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। চাংখারপুলের যে ঘটনা, সেই ঘটনায় যে আনাস সহ 6 জন মারা গেছে, সেখানে যে অভিযোগ যে শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিনি প্রথম নির্দেশ দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেটি আবার পুলিশ প্রধান তখনকার আইজিপি আব্দুল্লাহ মামুনকে দেন। আব্দুল্লাহ মামুন সেই মেসেজ কনভে করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সেই মেসেজ কনভে করেছিলেন সে তৎকালীন যে এই জোনের যিনি দায়িত্বে ছিলেন তার কাছে। তো সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, জুলাই আগস্ট গণহত্যায় তিনি যে এই ঘটনাগুলোতে তিনি মৌখিকভাবে বলেছিলেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, সবগুলো মিলে এই মামলাটি প্রথম মামলা যেটা শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। যদি আজকে বিচার শুরু হয় তাহলে এটি প্রথম কোনো মামলা হবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং এরপরে সাক্ষ্য গ্রহণ, তারপরে সাক্ষ্য গ্রহণের পর এটি আনুষ্ঠানিকভাবে রায়ের পর্যায়ে চলে যাবে। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। অন্যান্য প্রসঙ্গ, নতুন অর্থ বছরেও বিনিয়োগ বাণিজ্য নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। গ্যাস বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহের ঘাটতি ভোগাচ্ছে অধিকাংশ ব্যবসায়ীকে। এছাড়াও প্রয়োজনের সময় ব্যাংক ঋণ না পাওয়া ও চড়া সুদ হারে বিপর্যস্ত বহু শিল্প প্রতিষ্ঠান। ঘুরে দাঁড়াতে তাই পরিবর্তনের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা চান উদ্যোক্তারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ মামুন। মেঘনার তীর ঘেঁষে 2 দশক আগে গড়ে উঠেছে আনোয়ার সিমেন্টের এই কারখানা। সময়ের সাথে চাহিদা সামাল দিতে বিনিয়োগও বাড়ায় প্রতিষ্ঠানটি। তবে গেল কয়েক বছর ধরে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সম্ভব হচ্ছে না সক্ষমতা অনুযায়ী উৎপাদন। তাই নতুন অর্থবছরও শুরু করতে হচ্ছে গভীর এক অনিশ্চয়তায়। ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্ট সেখান থেকে আমরা অনেকখানি পিছিয়ে পড়ছি, যেটা হচ্ছে আমাদের উৎপাদনে অনেকখানি ব্যাঘাত সৃষ্টি করেছে। এটা আমাদের মার্কেটের ডিমান্ডের সাথে আমরা তাল মিলাতে পারছি না, প্রোডাকশনে আমরা অনেকখানি পিছিয়ে পড়ছি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সংস্কার কার্যক্রমে কম বেশি গতি এলেও প্রত্যাশা পূরণ হয়নি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে। এই শিল্পোদ্যোক্তা জানান, সার্বিক বিচারে টিকে থাকার লড়াই আরও কঠিন হবে নতুন অর্থ বছরে। দেশে একটা ইনভেস্টমেন্টের ভাটা চলছে, নতুন ইনভেস্টমেন্ট আনার তো কোনো উদ্যোগই দেখছি না। এক্সটেন্সিভ একটা ড্যামেজ এই বছর হবে, রিকভার করতে 3-4 বছর সময় লেগে যাবে। বাট এর মধ্যে যেটা হবে, অনেক মিডিয়াম সাইজের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। পুঁজিবাজার, সিরামিক্স, টেলিকম সহ একাধিক খাতের বড় ব্যবসায়ী এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন দীর্ঘ অভিজ্ঞতায় জানালেন, গতানুগতিক বাজেটে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। তার উপর রয়েছে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। তাই নতুন অর্থবছর তার কাছে অপেক্ষা ও পর্যবেক্ষণের। এনার্জি সিকিউরিটি না থাকে তাহলে বিনিয়োগ কে করবে?
আমরা যে বিনিয়োগ করছি সেটাই তো রক্ষা করতে পারছি না। তো এটা একটা বড় অন্তরায়। তারপরে ব্যাংকের ইন্টারেস্ট রেট যেভাবে বেড়েছে সেইভাবে কোনো ব্যবসা করা সম্ভব নয়। গ্র্যাজুয়েশন সামনে বছর, এটা তো এখন বাস্তবতা। কারণ আমরা বলেছিলাম যে উই আর নট ইয়েট প্রিপেয়ার্ড। অনেক জায়গায় ট্যারিফ সমন্বয় করা হয়েছে, অনেক জায়গায় যে কিছু কিছু কনসেশন ছিল এবার ছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু রাইট টাইম ছিল না। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য 6.5% আর প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা 5.5%। গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই জায়গাগুলোতে পরিবর্তন না আসলে বাজেটের বাস্তবায়নও ভালো হবে না। এটি এমন একটা সময় হচ্ছে যখন সরকার মনে করছেন তারা বিনিয়োগ পরিবেশ ভালো করার চেষ্টা করছেন, কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে কি আমরা আশা করতে পারি যে দেশি বা বিদেশি বিনিয়োগ কোনোটাই বাড়বে? দীর্ঘ 1.5 দশক পর আবারও নতুন এক অর্থবছর শুরু হচ্ছে একটি অরাজনৈতিক সরকারের হাত ধরে। জ্বালানি সহ একাধিক সংকটে দীর্ঘদিন ধরে জর্জরিত দেশের শিল্পোদ্যোক্তারা, এতে অনেকের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। তাই নতুন অর্থবছরে তাদের প্রত্যাশাটা ছিল একটি কর্মসংস্থানমুখী এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের। তবে বাজেটে সেটির যথাযথ প্রতিফলন হয়নি বলে অভিযোগ করেছেন অধিকাংশ ব্যবসায়ী। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, গজারিয়া, মুন্সিগঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের খরা নিয়ে শেষ হয়েছে 2024-25 অর্থবছর। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসছে মুদ্রানীতিতে নীতি সুধার পরিবর্তন চান ব্যবসায়ীরা। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নতুন পথ খোঁজার আহ্বান অর্থনীতিবিদদের। তবে কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি নেমে আসলে নীতি সুধার কমানো হতে পারে বলে ইঙ্গিত কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। মাসুম মিয়ার রিপোর্ট। একটি নির্দিষ্ট সময়ে বাজারে কি পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতের বিনিয়োগ চাঙ্গা করতেই নিশ্চিত করা হয় এমন প্রবাহ, যা যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকেরও অন্যতম প্রধান কাজ। তবে এই দুই সূচকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অস্বস্তি থাকায় দায়িত্ব নিয়ে খুব একটা চমক দেখাতে পারেননি বর্তমান গভর্নর। নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য গুরুত্বপূর্ণ এই নীতিকৌশল প্রণয়নে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা আশা করছেন বিনিয়োগের খরা কাটাতে অন্তত নতুন কিছু নির্দেশনা থাকবে আগামী মুদ্রানীতিতে। একদিকে টাইট মনিটারি পলিসি দিচ্ছেন, আবার ট্রেজারি বিলের অনেক হাই রেভিনিউ এবং ইন্টারেস্ট রেট দিচ্ছেন। তো ব্যাংকের সব টাকা তো চলে যাচ্ছে হলো ট্রেজারি বিলে। ব্যাংকরা ট্রেজারি বিলে ইনভেস্ট করে তারা খুব আরামে ঘুমাচ্ছেন। সো ওরা তো এই মুহূর্তে ইন্টারেস্টেড না। আবার যারা তাও যদি কিছু বিজনেসম্যান যদি নতুন কোনো ব্যবসার জন্য টাকা চায়, ব্যাংক এই মুহূর্তে টাকা দিচ্ছে না। গেল 15 আগস্ট নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি ছিল 10.5%। ফলে তা নিয়ন্ত্রণে পরের কয়েক মাসের মধ্যেই তিনি নীতি সুধার 8.5% থেকে নিয়ে যান 10%। তাই ওই সময় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি প্রায় 10% থাকলেও চড়া সুদের কারণে তা আরও কমে 7.5% নেমে যায় গেল 10 মাসে। এই অর্থনীতিবিদ বলছেন, সময় এসেছে চিরায়ত সূত্রের বাইরে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিন্তা করার। নীতি সুদ 10% করেন বা তারও বাড়ান, এর চেয়েও যদি বাড়িয়েও দেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা তো পাবেন না যতক্ষণ পর্যন্ত না আমি যেটা বললাম যে সরবরাহ ব্যবস্থা বা এই ব্যবসা বাণিজ্যের বা আমাদের বাজার ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, তার আপনি নীতি সুধার যতই বাড়ান না কেন, প্রযুক্ত করেন না, তা কিন্তু তার কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না। 3টা ফ্যাক্টরের মধ্যে 2টা ফ্যাক্টর অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং মুদ্রাস্ফীতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে। চলতি বছরের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি 8%-এর নিচে আসবে বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ পর্যায়ে বাজার দরের খবর জানাবো আপনাদেরকে। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আজকের বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম কেমন দেখছেন? আজকে শাকসবজির মোটামুটি সরবরাহ রয়েছে, কিন্তু দাম অনেক বেশি। আমরা বড় বাজারগুলোতে দেখেছি যে বিক্রেতারা বলছেন যে বর্ষা মৌসুম হওয়ার কারণে শাকসবজির যোগান কিছুটা কমেছে চাহিদার তুলনায়, যে কারণে দাম বাড়ছে এবং সব ধরনের সবজির দাম কিন্তু
60 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা ছাড়িয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে যে বাজারটিতে আছি এটি তেজগাঁও এলাকার একটি বাজার। এখানে সাধারণ মানুষের পদচারণা সবচেয়ে বেশি এবং এখানে যে দোকানদাররা আছেন তারাও খুব সাধারণ। তারা কারণ বাজার থেকে 5 কেজি বা 7 কেজি করে কিনে এনে এখানে বিক্রি করেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি এই যে বড় বাজারগুলোতে জিনিসপত্রের দাম বেড়েছে সেটার প্রভাব আসলে এখানে আছে কিনা। তো এখানে আমরা দেখেছি যে আলু বিক্রি হচ্ছে 15 টাকা, 20 টাকা বা 22 টাকা এই দরে বিক্রি হচ্ছে, যেটা বড় বাজারগুলোতে 25 টাকা 30 টাকাও বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেই সবজির কথা বলি, করলা বিক্রি হচ্ছে এখানে 60 টাকা, অন্য বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। বেগুন বিক্রি হচ্ছে এখানে 50 টাকা, অন্য বাজারে সেটা 70 টাকা 80 টাকা। এভাবে সব ধরনের পণ্যে কিছুটা কম দামে এখানে পাওয়া যাচ্ছে, যে কারণে তারা বলছেন যে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই বাজারে তাদের কেনাকাটার জন্য তারা আসার চেষ্টা করেন। বাজারটি হচ্ছে তেজগাঁও যে নাখালপাড়া আছে, নাখালপাড়ার পাশে সমিতি বাজারের পাশেই এই বাজারটা। তো এখানে তারা বলছেন যে জিনিসপত্রের দাম আসলে এমন একটা জিনিস যে এইটার সাথে লড়াই আসলে সবাইকে করতে হয়। প্রতি মাসে যে বরাদ্দ তাদের রাখা হয়, কিন্তু হুট করে বিভিন্ন জিনিসের দাম যখন বাজারে বেড়ে যায় তখন মানুষের কষ্ট হয় এবং মানুষ কিছুটা কম কিনে বা কম খরচ করে কোনো রকম টিকে থাকার চেষ্টা করেন। তো এই ক্ষেত্রে আমরা বড় বাজারগুলোতে দেখেছি যে সরকার যখন মনিটরিং ব্যবস্থা জোরদার করে এবং সরবরাহ চেইনের প্রতি নজর রাখে তখন জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকে এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তো এই সময়টাতে আসলে কোনো ধরনের লিকেজ আছে কিনা এইটা আসলে বাজার ব্যবস্থাপনায় আরো জোরদার করার জন্য দাবি জানাচ্ছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদেরকে আরেকটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাকিব, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। তেজগাঁও থেকে বাজার দরে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক সংকটের মুখে হংকং। উচ্চ সুদহার, আবাসন খাতে ধস এবং কমতে থাকা বিদেশি বিনিয়োগের কারণে গত 5 বছরে বাড়ির দাম কমেছে 21%। তবুও ঋণের বোঝা হালকা করতে অনেক ধনী বিক্রি করে দিচ্ছেন নিজের বিলাসবহুল বাড়ি। বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক অস্থিরতা দ্বীপরাষ্ট্র হংকংয়ে। মন্দায় ডুবে থাকা দেশটিতে ঋণের বোঝা চেপেছে অনেক ধনকুবেরের ঘাড়ে। উচ্চ সুদের হার এবং দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে ধনী পরিবারগুলোতে লেগেছে বিলাসবহুল বাড়ি বিক্রির হিড়িক। মহামারীর 5 বছর পরেও দেশটিতে দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞায় ধস নামে পর্যটন ও সেবা খাতে। মার্কিন ডলারের সাথে হংকং ডলারের মান যোগ থাকার কারণে ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধিতে দেশটিতে বেড়ে যায় সুদের হার। আর আবাসন খাতে প্রয়োজনের অতিরিক্ত সরবরাহের বিপরীতে ক্রেতা সংকট থাকায় সম্পদের দাম কমেছে 30 থেকে 50% পর্যন্ত। তার উপর চীনের কঠোর নিয়ন্ত্রণ এবং নজরদারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়িক পরিবেশ। দুই অঞ্চলের ব্যবসা বেশ গভীরভাবে সম্পর্কিত হওয়ায় চীনের অর্থনীতির মন্থর গতি প্রভাব ফেলেছে হংকংয়ের অর্থনীতিতেও। কমেছে বিদেশি বিনিয়োগ, দেশটি থেকে ব্যবসার পাট চুকিয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় হংকংয়ে 2021 সাল থেকে এখন পর্যন্ত বাড়ির দাম কমেছে 21%। বন্ধকি ঋণের বকেয়ার তুলনায় কমে গেছে সম্পদের মূল্য। নুসরাত মৌমি, চ্যানেল 24। গেল বছর নানা দেশে $61 বিলিয়ন সহায়তা দিলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই তাতে কাটছাঁট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে ইউএসএআইডির ত্রাণ কার্যক্রমে। এতে 2030 সালের মধ্যে বিশ্বে 1,40,00,000-এর বেশি মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি ব্রিটিশ চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্সেটের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বিশ্বের মানবিক সহায়তা দেয়া রাষ্ট্র হিসেবে এতদিন সুপরিচিত ছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সহায়তা কার্যক্রমের 38% আসে মার্কিন তহবিল থেকে। গেল বছর বিশ্বের নানা দেশে $61 বিলিয়ন সহায়তা দিয়েছে দেশটি সরকারি তথ্য অনুসারে, যার অর্ধেকের বেশি সহায়তাই দেয়া হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে। তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ইউএসএআইডির তহবিল কমানোর ঘোষণা দেন ট্রাম্প, যার ফলে চরম ভোগান্তিতে বেশ কিছু দেশ। সম্প্রতি এর প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। এতে বলা হয় ইউএসএআইডির তহবিল কমানোর কারণে 2030 সালের মধ্যে
বিশ্বে 1,40,00,000 বেশি মৃত্যু হতে পারে। দ্য ল্যান্ডসেটের গবেষণায় আরও উঠে এসেছে, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলি গেল 2 দশকে বিশ্বব্যাপী 9,10,00,000-এর বেশি মৃত্যু ঠেকিয়েছে, যার মধ্যে 3 কোটি শিশু। গবেষণায় দেখা গেছে, ইউএসএআইডির তহবিল HIV/AIDS থেকে মৃত্যুহার 65%, ম্যালেরিয়া থেকে 51% এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় রোগ থেকে 50% কমাতে পেরেছে। তবে চলমান তীব্র তহবিল সংকোচনে ঘুরে যেতে পারে এই চিত্র, বাড়তে পারে মৃত্যুহার, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে 5 বছরের কম বয়সী শিশুরা। ধারণা করা হচ্ছে, এই বয়সের 45 লাখ বেশি শিশুর মৃত্যুর কারণ হবে এই তহবিল হ্রাস। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ট্রাম্পের বিতর্কিত কর বিল ঘিরে উত্তপ্ত মার্কিন সিনেট। বিল সংশোধনে বিতর্ক চলাকালীন মার্কিন ক্যাপিটলের সামনে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 38 জনকে আটক করে ক্যাপিটল পুলিশ। বিলের বিরুদ্ধে শক্ত অবস্থানে ডেমোক্র্যাট শিবির, আর বিপক্ষে বেশ কিছু রিপাবলিকান সিনেটর। তবে সবচেয়ে বেশি সরব ভূমিকায় ট্রাম্পের সাবেক মিত্র টেসলা প্রধান ইলন মাস্ক। নিজের সামাজিক মাধ্যম এক্সে একের পর এক পোস্টে চলছে তার হুমকি, সতর্কতা। যেসব সিনেটর বিলের পক্ষে সমর্থন দেবেন তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। আরেক পোস্টে বলেন, বিল পাশ হলে ট্রাম্পের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল খুলবেন। বুধবার বিল নিয়ে সিনেটে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোটাভুটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যায় প্রায় 15 মিনিটের ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের দৃঢ় দ্বিপাক্ষিক সম্প্রীতির প্রতিফলন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, আলোচনার সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে উত্তরণের রূপরেখা, জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। এই ফোনালাপে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার 9 বছর। পুলিশ ও গবেষকরা বলছেন, দেশের কথিত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর নেতৃত্ব, নেটওয়ার্ক এবং পুনর্গঠিত হওয়ার শক্তি অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে। তবে জঙ্গি তৎপরতা একেবারে নেই তা বলা যাবে না বলে মনে করছে পুলিশ। নতুন করে প্রশ্ন উঠেছে গেল 15 বছরের বহু জঙ্গি অভিযান নিয়ে। ফয়সাল হোসেনের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয় ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে। নিহত হন 18 বিদেশি সহ মোট 22 জন। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় 5 জঙ্গি। ওই ঘটনায় পুলিশ দায়ী করে নিউ জেএমবিকে। হলি আর্টিজান হামলায় 2023 সালে 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। পুলিশ বলছে, ধারাবাহিক অভিযানে বেশ কিছু জঙ্গির মৃত্যু, উল্লেখযোগ্য সংখ্যক আটক এবং অনেকের সাজা হয়েছে। তাই জঙ্গি সংগঠনগুলো পুনর্গঠিত হতে পারেনি। টোটালি কোনো জঙ্গি নেই এরকম কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, দেশে এখনো জঙ্গি আছে, তবে জঙ্গি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল হাসিনা সরকার। কিছু একটা ঘটনা কিছু ঘটিয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে আন্তর্জাতিক মহলের, এবং সেইটার সুযোগে আমার ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে, এরকম কিছু ঘটনাও তো ছিল। সুতরাং সর্বক্ষেত্রে রাজনৈতিক এটা বলা যাবে না, আবার সর্বক্ষেত্রেই সত্য ঘটনা এটা বলা যাবে না। তার মানে হচ্ছে, একদিকে ছিল অনেক সত্য ঘটনা, আর একদিকে এই সত্য ঘটনার পাশাপাশি কিছু নাটক সাজিয়ে নিজেরা ফায়দা হাসিল করার চেষ্টাও আমরা বিগত দিনে দেখেছি। দেশের জঙ্গিরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ তার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রংপুরে আবু সাইদের বাড়িতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিবির নেতাকর্মীরা কবর জিয়ারত এবং সেখানে শ্রদ্ধা জানানোর কথা। আমরা সেখানে চলে যেতে চাই। আমাদের সহকর্মী ইজুমাতুল বিদার মাধ্যমে আমরা সরাসরি সেখানে যাব।
আছে ও যে কই আছে হ্যাঁ তারা 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 ভয়াল জুলাই প্রথম দিন শহীদ আবু সাঈদের কবরে জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই শিরোনামে কয়েকদিন আগেই কিন্তু এনসিপি জানিয়েছিল তাদের 1 থেকে 30 জুলাইয়ের এই কর্মসূচির আদ্যপান্ত, যেখানে তারা বিচার সংস্কার এবং সংবিধানের যেই দাবি সেটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। তারই অংশ হিসেবে আজকে ঠিক সকালেই আবু সাঈদের বাড়িতে হাজির হয় এনসিপির নেতৃত্বস্থানীয় নেতারা। নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম, আক্তার হোসেন সবাই এসেছেন। সামান্তা শারমিন থেকে শুরু করে তাবাসসুম কিংবা তাসনিম যারা, তারা সবাই এসেছেন শোকাহত পরিবারের সাথে কুশলাদি বিনিময় এবং যেই আবু সাঈদের অর্থাৎ শহীদ আবু সাঈদের কবর রয়েছে সেটি জিয়ারত করছেন। এর মধ্য দিয়ে তাদের এই 30 দিনের যে কর্মসূচি এটি সূচনা হচ্ছে। একটু মনে করিয়ে দেই 2024 সালের 5 জুন কোটা সংস্কার আন্দোলনের যেই আন্দোলন সেটি এক ভয়ানক মোড় নেয় জুলাইয়ের প্রথম দিন থেকেই। ধাপে ধাপে এক দফার রূপ নয় এই আন্দোলন। ছোট্ট একটি কোটা সংস্কার অর্থাৎ সরকারি চাকরিতে যারা শিক্ষার্থীরা থাকে তারা যখন আবেদন করে সেক্ষেত্রে কোটার কারণে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছিল এবং কোটার যে শতাংশ সেটি অনেক বেশি হওয়ার কারণে তারা 18 সাল এবং তার পরবর্তীতে 24-এ পুনরায় আন্দোলনে নামে। এক পর্যায়ে তাদের হুঁশিয়ারি বার্তা নিয়ে তারা পৌঁছায় তৎকালীন যেই রাষ্ট্রপতি ছিল তার কাছে এবং এরপরই তৎকালীন সরকারের যিনি প্রধান ছিলেন তার রাজাকার শব্দের ব্যবহারকে কেন্দ্র করে 14 জুলাই ফুঁসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগানে ফেটে পড়েন তারা। তার পরবর্তীতে 15 জুলাই প্রতিবাদী মিছিল হয়, ছাত্ররা জড়ো হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। 16 তারিখ যখন এই আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্তে, ঠিক সেই সময় আবু সাঈদ নিহত হন, শহীদ হন এবং নতুন মোড় পেয়ে যায় শিক্ষার্থীদের এই আন্দোলন। দলে দলে সাধারণ মানুষ যুক্ত হতে থাকে শিক্ষার্থীদের এই আন্দোলনে। শহীদ আবু সাঈদ তার প্রসারিত 2 হাত দিয়ে জানান দেন যে কোনোভাবেই মাথা নত করবার নয় জাতি। তার পরবর্তী মুহূর্তগুলো, ক্ষণগুলো পুরো বাংলাদেশ দেখেছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে সাধারণ মানুষের হত্যা থেকে শুরু করে বর্বরোচিত যেই ঘটনা সেটি সাক্ষী হয়েছে বাংলাদেশ। এবং 5 আগস্ট তৎকালীন সরকারের ফ্যাসিবাদী শক্তি পতিত শক্তিতে রূপ নেয়। এরপরে যে সংস্কার, বিচার এবং সংবিধানের পরিবর্তন, সংশোধনের কথা বলা হচ্ছিল সেটি এক পর্যন্ত অধরা দেখে নানা মহলে আমরা দেখেছি যে বিরূপ ভাবনা রয়েছে, অসন্তুষ্ট রয়েছে এবং যে অসন্তুষ্টির অংশ হতে আমরা দেখেছি যেই বীরেরা আসলে নেতৃত্বে ছিলেন এই জুলাই আন্দোলনে তাদেরকে, একই সাথে শহীদ পরিবার যারা আহত রয়েছে, এখনো চিকিৎসাধীন রয়েছে তারা এবং তাদের স্বজনদের। জুলাইকে ঘিরে এই যে আন্দোলনের স্পিরিটকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে তারা এই জুলাইয়ে সেই সাধারণের দ্বারে পৌঁছে যাবে যেই সাধারণ আসলে প্রান্তিক, বঞ্চিত, যেই সাধারণ তরুণ এবং নিজেদের অধিকারের কথাটুকু বলতে চায়, তাদের
বঞ্চনা থেকে শুরু করে সব কিছু তারা জানতে চান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনাটুকু তারা তুলে ধরতে চান। কেমন বাংলাদেশ চায় প্রজন্ম, কেমন বাংলাদেশ চায় সেই প্রান্তিক কিশোরী কিংবা যারা সুবিধা বঞ্চিত রয়েছে, সেটি আমলে নিয়েই সংবিধান সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের এই যুদ্ধে তারা এগিয়ে যেতে চায় এবং সেই মতাদর্শটা তারা ধাপে ধাপে প্রতিটি মানুষের সাথে তারা কথা বলতে চান। আমরা রয়েছি শহীদ আবু সাঈদের বাসভবনের সামনে, যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা। এই মুহূর্তে পরিবার এবং স্বজন যারা রয়েছেন তাদের স্বজনের প্রতি তাদের শোকাহত পরিবারের সাথে তারা কিছুক্ষণ কথা বলবেন। শোকাহত পরিবারকে খানিকের জন্য হলেও তারা কাঁধ দেবেন। আমাদের আরেক সহকর্মী তিনি রয়েছেন বাসভবনের ভেতরে, যেখানে এখন নেতৃত্বস্থানীয় সকলে যাচ্ছেন। আর আমরা আসলে বাইরে উৎসুক জনতা শুধুমাত্র যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছে তা কিন্তু নয়, সাধারণ স্তরের মানুষেরাও আসলে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবং নিজেদের মাঝে জুলাই স্পিরিটটা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা।